সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তার। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি অধ্যাপক ডক্টর সৈয়দ আকরাম হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য ও রাজনীতি। আলোচনায় স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের সাথে আছে জাতীয় অধ্যাপক একে আজাদ খান, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতির অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা এমন একটা সময়ে স্বাস্থ্য ও রাজনীতি নিয়ে আলোচনা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যে সময়টাতে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে রাজনীতি এবং রাজনীতিতে স্বাস্থ্য খাতের অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়টাই আসলে এই মুহূর্তে আমরা আলোচনায় আনতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো এখনও প্রকাশ করেনি। তারা এই সাম্প্রতিক সময়গুলোতে যারা আলাপ আলোচনার মধ্যে ছিলেন তাদের মধ্যে অধ্যাপক ডক্টর একে আজাদ খান, উনি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজের মধ্যে ডক্টর আব্দুল হামিদ ও অংশ নিয়েছিলেন। তো এই পরিস্থিতিতে আমি প্রথমে অধ্যাপক আজাদ খান স্যারকে প্রশ্ন করতে চাই যে স্বাস্থ্য খাতে রাজনীতিতে স্বাস্থ্য খাতের অবস্থান কীরকম হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন বা কিভাবে আপনি দেখতে চান? এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা স্বাস্থ্য তো একটা দেশের জন্য, মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য নীতি বা স্বাস্থ্য ব্যবস্থা যাই আমরা বলি না কেন সেটা তো ইমপ্লিমেন্ট করবে তো রাজনীতিটারাই, তাই আমরা যাই বলি আমরা তো রাজনৈতিক দিয়েই গভর্ন হতে চাই, তাই না? সেটাই তো নিয়ম। তো সেজন্য আমি বলবো এটা খুবই প্রাসঙ্গিক এই আলোচনাটা, যাতে জনগণ সচেতন হন এবং জনগণ দাবি করেন যে যারা ভোট চাইতে আসছেন তার দল স্বাস্থ্য সম্বন্ধে কি তাদের ধারণা কি করতে চায় সেটা। তাই একটা কথা তো জিজ্ঞেস করাই উচিত যে ওর নাম হলো যে আপনি কতখানি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করবেন। এই প্রসঙ্গে আমি একটু সময় নিচ্ছি। আমি মনে করি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার সম্বন্ধে মানুষের ধারণার কিছু ভুল আছে, রেফারেল সম্বন্ধে ভুল আছে। আমি প্রায় শুনি যে আমাদের রেফারেল সিস্টেম হওয়া উচিত। এখানে একটি কথা বুঝতে হবে, রেফারেল সিস্টেমটা একটা সিস্টেমের মধ্যে কাজ করে। আপনি তো একজন লোককে বলতে পারেন না যে আপনার রেফার হয়ে না আসলে দেখাতে পারবেন না, কিন্তু যদি আপনি একটা সিস্টেমের মধ্যে প্যাকেজের মধ্যে থাকেন সেখানে এই জাতীয় স্পেসকে দেখাতে গেলে আপনাকে ওইভাবে রেফার হয়ে আসতে হবে, তা না হলে ওই প্যাকেজে কভার করবে না সে। তো আমি মনে করি জনগণকে সচেতন করা দরকার যে আপনারা দাবি তুলুন যে বিভিন্ন যারা রাজনৈতিক সংগঠন যারা ইলেকশনে করছেন তারা স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কী করবেন, তাদের নীতি কী, এটা যেন তারা প্রকাশ করে। অনেক ধন্যবাদ স্যার। অধ্যাপক আব্দুল হামিদ, যে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? রাজনীতিতে স্বাস্থ্যের অবস্থান কোথায় থাকবে? এটা কি জনগণের তরফ থেকে চাহিদা কি প্রাসঙ্গিক কিনা, এবং জনগণ যারা কোন রাজনৈতিক দলকে ভোট দিবে এটা যদি স্বাস্থ্য একটা ইন্ডিকেটর হয় তাহলে কী রকম হতে পারে বিষয়টা? দেখুন, স্বাস্থ্যের যে ব্যাপকতা, আমরা স্বাস্থ্য জানি যে স্বাস্থ্যের ভিতরে যে সেক্টরগুলো আছে, স্বাস্থ্য কিন্তু শুধু হসপিটাল একটা সেক্টর না, সেটা স্বাস্থ্য এডুকেশন আছে, আমরা যেটা মেডিকেল এডুকেশন বলি, এর সাথে ওষুধ আছে, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এটার সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আবার ব্যাকআপ ইন্ডাস্ট্রি, এপিআই ইন্ডাস্ট্রি আছে, আবার মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি আছে। এরকম যদি ধরি তাহলে স্বাস্থ্য কিন্তু একটা বিশাল বিষয়। দুই যেটা সেটা হচ্ছে যে স্বাস্থ্যের ডেফিনেশনে WHO যেটা বলেছে যে ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল ওয়েলবিং, এটাকে যদি কনটেক্সচুয়ালাইজ করা হয় তাহলে রাষ্ট্রের সব নীতিতে স্বাস্থ্য না থাকলে কখনো স্বাস্থ্য
বান জাতি হতে কেউ পারে না, কোনো জাতি হতে পারে না। তাই এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কিন্তু হওয়া সম্ভব না। এবং পৃথিবীর যে সমস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থা আমরা ডেভেলপ স্বাস্থ্য ব্যবস্থা দেখতে পাই, আমাদের পাশের দেশ থাইল্যান্ডে, সেখানে কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে সেটাই পরিবর্তন হয়েছে। ইন্ডিয়াতে মোদি কেয়ার, যেটা আমরা আয়ুষ্মান ভারত PMJY যেটা বলি, সেটাও কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। ইংল্যান্ডে যে সংস্কারটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমরা যেটা ন্যাশনাল হেলথ সার্ভিস বলি, সেটাও কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। থাইল্যান্ডে থাকসিনের যেটা, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়াতে রিসেন্টলি যেটা হয়েছে 13-14 সালের দিকে, সেটাও কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এই রাষ্ট্রের এই ব্যাপক পরিবর্তন কিন্তু সম্ভব নয়। সেই জন্য রাজনীতি, যেহেতু আমাদের এখন অনেক দিন পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের কথা হয়তো আমরা ভাবছি, তো আমরা আশা করি যেটা স্যার যেটা বলেছেন, সেই নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবেন, এখানে সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে যেটা সেগুলো স্বাস্থ্য নিয়ে তাদের কী চিন্তা, এবং স্বাস্থ্যের যে ডাইমেনশনগুলো সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। শুধুমাত্র স্বাস্থ্য মানে মেডিকেল কেয়ার, মানে কিউরেটিভ কেয়ার না। কিউরেটিভ কেয়ার একটা পার্ট, সেটা স্বাস্থ্য ব্যবস্থার মাত্র 20% ফোকাস থাকা উচিত। বাকিটা ফোকাস থাকতে হবে হেলথ বিল্ডিং, যেটা প্রাইমারি কেয়ার, প্রমোশন, প্রিভেন্টিভ কেয়ার, সেখানে 80% গুরুত্ব দেখতে হবে। তাহলে এই জিনিসটা বুঝে যদি রাজনীতিবিদরা তাদের ইস্তেহারে এইগুলো কথামালাগুলো সাজায় এবং রিয়েলি যদি সেটা মনে করে এবং আগের থেকে যদি প্রস্তুতি নিয়ে থাকে, যেহেতু সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা মানে একটা ভালো জিনিস যে রাজনীতিবিদরা কিন্তু একটা রেডিমেড ডকুমেন্ট পেয়ে যাচ্ছে যে কি করতে হবে, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। এটা কিন্তু অন্য সময় কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না। এটা একটা মক্ষম সুযোগ যে তারা কিন্তু আগের থেকে যদি রেডি হয়ে আসে, তাহলে কিন্তু ডে 1 থেকে এটা বাস্তবায়ন করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে যে রাজনীতির মতো, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো বা পরিবর্তনগুলো করতে হয়, সেটা হলো সরকারের জনপ্রিয়তা থাকতেই করতে হয়, এবং সরকার কিন্তু জনপ্রিয় থাকে আমরা ডে পরে অনেক। আসবো। আমাদের প্রথম দরকার হলো যে আসলে আমরা যেটা বুঝলাম যে স্বাস্থ্যের রাজনৈতিক দলের ম্যানিফেস্টোর মধ্যে স্বাস্থ্যের অবস্থানটা সুস্পষ্ট থাকতে হবে, এবং এখানে কিউরেটিভের সাথে সাথে কিন্তু প্রিভেন্টিভ হেলথও আসতে হবে। কিন্তু পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি এই কথাটা বিবেচনায় নিই যে আমার প্রিভেন্টিভ হেলথের পার্সপেক্টিভে ওটা ফলাফল পেতে কিন্তু 15 থেকে 20 বছরের বেশি সময় লাগে। ওই সময়টাতে যে মানুষগুলো অসুস্থ হবেন তারা তো 20 বছর অপেক্ষা করবেন না, তাদের কিউরেটিভ সার্ভিসটা এই সময়কালে চলতে হবে, নাহলে উন্নত বিশ্বে তো কিউরেটিভ সার্ভিস হতো না। কিউরেটিভ সার্ভিস সারা পৃথিবীতে আছে, এটার প্রধান কারণটা কি? যে কিউরেটিভ সার্ভিস, প্রিভেন্টিভ সার্ভিস। কারণ কিউরেটিভ সার্ভিসই আসলে প্রিভেন্টিভ সার্ভিস। কারণটা হলো যে একটা মানুষের মৃত্যুকে বাঁচিয়ে তাকে ফেরত আনছে, এটাও কিন্তু ভার্চুয়ালি এ সার্ভিস, যেটা কিন্তু আসলে এই কাইন্ড অফ প্রিভেন্টিভ সার্ভিস। তো স্যার আপনি এটা তো হলোই যে স্বাস্থ্য ব্যবস্থা একটা ব্যাপক জিনিস, তাই না? এটা তো এর ভিতরে মানুষের রোগের চিকিৎসা, রোগের প্রিভেনশন, ম্যান পাওয়ার কীভাবে সৃষ্টি হবে, ব্যাপক ব্যাপক ব্যাপার। তো সুতরাং এডুকেশনও তো আসতেছে এর সাথে, অবশ্যই স্যার, আপনি যেটা বলছিলেন, জি, গবেষণা আসতেছে, কাজে এটা ব্যাপক। আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো আমি যেটা বলতেছি যে আমরা যে যার অংশ আপনিও ছিলেন, যে স্বাস্থ্য সংস্কার কমিশন, তখন তো আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করেছি, তাদের কমিটমেন্ট আছে কিনা সেটা আলাপ করি, তো আমরা দিয়েছি। যেমন স্বাস্থ্যের কাছে বাজেট কতখানি, জিডিপির কত দিবেন, সেগুলো তাদের সাথে আলাপ করেই বুঝি। শুধু তাই না, আমার মনে আছে তারা যখন বলল, তা আমি বললাম যে আপনি এত % একসাথে দিতে পারবেন, তাই না? সুতরাং একটু অন্তত বলেন যে একটা পর্যায়ক্রমে দিব, তাই না? আমার মনে আছে স্যার, আপনি এই বিষয়টাতে খুবই উদ্যোগী ছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে বসা। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে যদি না বসা হয়, তাদের আলোচনা যদি আমরা না বুঝি, তাহলে তো স্বাস্থ্য খাতে তাদের চিন্তাটা না থাকে। কারণ আমার কাছে যেটা স্যার মনে হচ্ছে যে হামিদ ভাইকেও যেটা, স্বাস্থ্য যেহেতু আমাদের সাংবিধানিকভাবে একটি মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারে রাজনৈতিক দলগুলোর একটি স্পষ্ট অবস্থান থাকা দরকার যে তারা আসলে স্বাস্থ্যকে নিয়ে কীভাবে, এবং জনগণ কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে রাজনৈতিক দলের স্বাস্থ্য ম্যানিফেস্টো যত ভালো হবে সে রাজনৈতিক দলকে তারা বেশি ভোট দেবে। পয়েন্ট হয় ভোট অ্যাট্রাকশন করার জন্য, এবং সেটা আমি মনে করি যে এই যে প্রোগ্রাম করছেন এর খুবই গুরুত্বপূর্ণ যে জনসচেতনতা সৃষ্টি করা, যে আপনারা ডিমান্ড করুন যে এই যে ভোট চাইতে আসলেন, আপনার দল স্বাস্থ্য ব্যবহার সময় তাদের অবস্থানটা কী, এটা জানান, কী করবেন সেটা। কারণ পাবলিক
ডিমান্ডের উপরে তো জিনিসটা হবে, তাই না? সেখানে জনগণকে সচেতন করা যে আপনারা এখনই ডিমান্ড করুন। জি স্যার। হামিদ ভাই, একটু আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের জিডিপি 0.7%, স্যার একটু আগে বললেন যে 5% করার জন্য, জিডিপি 5% হেলথ বাজেট করার জন্য একটা প্রস্তাবনা আছে বিশ্বের অন্যান্য না, দেশে। ওরাই প্রস্তাবনা করলো তো, তারা 5%, আমরা বলে আপনারা কত পার্সেন্ট দিবেন? সব পলিটিক্যাল পার্টি যারা আমাদের সাথে বসছিল তখন স্যার সবাই 5% বলেছে, সব 5% বলেছে। যে 5% তা দেবে। আমরাই বরং বললাম যে আপনি এই মুহূর্তে এখনই 1 লাফে 5% পারবেন না, তো সেটাই বলেন এত বাজেট। এবং এটাও কিন্তু বলেছি, আপনার নিশ্চয়ই খেয়াল জি থাকবে স্যার। আমি তখন এটাও বলেছি যে আপনি যে এটা বললেন এটা কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে, এটা গোপনীয় থাকবে না যে আপনারা 5% কমিট করছেন। না হামিদ ভাই, যদি 5% জিডিপির 5% স্বাস্থ্য বাজেট করতে হয়, তাহলে স্বাস্থ্য বাজেটের এই টাকাটা কোত্থেকে আসতে পারে? আমি যদি বলি যে 5%-এর সাইজটা কত, আমরা এখন যে 42,000 কোটি টাকা এই বছরে যে প্রস্তাব ছিল সেটা ধরেন যে এই 0.7% অফ দ্য জিডিপি, 0.7% মানে 1%-এর নিচে জিডিপির। আর যদি 5% ধরি তাহলে সেটা টাকার অঙ্কে 42,000 কোটি টাকা, তাহলে 5% হলে এটা টাকার অঙ্কে প্রায় হয় 2.5 লক্ষ কোটি টাকা। এটা কিন্তু ম্যাসিভ অ্যামাউন্ট অফ টাকা, তাই না? কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে এটা আমাদের জাতীয় বাজেটের কতখানি? এটা জাতীয় বাজেটের হবে 5%, এটা প্রায় 20%-এর মতো হবে, 20%-এর বেশি হবে, 25%-এর মতো হবে। কোশ্চেন যেটা মানে সেটা এটা আজকে জাতীয় বাজেটের 25%। আজকে জাতীয় বাজেটের 25%। তাহলে এইটা আসলে যারা কথা বলেছেন যে 5% দিবেন, একদিক দিয়ে তাদের ভালো, যে তারা তাদের এক্সপেকটেশন আছে যে এখানে বাড়ানো হচ্ছে, সেটা অন্য দেশ তো 17% করেছে। না, বাজেটে, জাতীয় বাজেটের না, অন্যান্য উন্নত দেশগুলো না, জাতীয় বাজেটে 15%। 15%, WHO সেটা বলে 15% পর্যন্ত করা উচিত, আমাদের দেশেও সেরকম করা উচিত। তার মানে এইটা আমরা যদি 5% হয় সেটা কিন্তু হিউজ পরিমাণ টাকা, কিন্তু আমাদের এত পরিমাণ টাকা আমাদের আসলে দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এখন যেটা পাচ্ছি সেটা যদি ডাবল হয়ে যায়, 5% পাচ্ছি, এটা 10% হলেও, এবং সেটা যদি সঠিক ইউটিলাইজেশন করতে পারি সেটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আপনি এই টাকাটা সোর্স কি হতে পারে? আচ্ছা, এই টাকাটা সোর্স যেটা হবে যে এখন যে গিভেন যে কন্ডিশন আছে, ধরেন যে গভর্নমেন্টের একটা পাই আছে, সেই পাই একটা কেক যদি বলি, সেখান থেকে একটা স্লাইস দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্যকে। এখন স্বাস্থ্যের স্লাইসটা যদি বড় করতে হয় তাহলে নিশ্চয় কাউকে কমাতে হবে, সেইটা কমানোর সুযোগ কিন্তু খুবই কম। আমি আসছি এখানে, এই কমানোর সুযোগ কিন্তু খুবই কম। তাহলে স্বাস্থ্যের বাজেট বাড়াতে গেলে যেটা করতে হবে সেটা হলো পাইয়ের সাইজটা বড় করতে হবে, অথবা যেটা করতে হবে ইনোভেটিভ ফাইন্যান্সিংয়ে যেতে হবে, তাই ছাড়া কিন্তু এটা সম্ভব না। না, এটা তো আমরা জানি যে সরকার বিভিন্ন সোর্স থেকে টাকা পেয়ে থাকেন স্বাস্থ্য সংক্রান্ত, যেমন ধরেন তামাক, যে আমরা সিনট্যাক্স বলি, যেটাকে সিনট্যাক্স, এরকম অনেক সোর্স আছে। আমরা হিসাব করে দেখেছি যে সমস্ত কারণে কিন্তু সরকার অনেক ট্যাক্স স্বাস্থ্যখাত থেকে নিয়ে থাকেন, প্রতিটা সেবা থেকে নিয়ে থাকেন, এবং সিনট্যাক্সও কিন্তু প্রচুর টাকা। এই টাকাগুলো কিন্তু যদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা স্বাস্থ্যের জন্য খরচ হয়, তাও কিন্তু এটি একটি বিশাল অঙ্কের টাকা। এটা যেমন আমাদের প্রত্যেকের কাছে, প্রায় 19 কোটি মানুষের কাছে এটা আছে। আমরা যদি ডেলি 1 টাকা করে নিই, ডেলি 1 টাকায় কিন্তু এখন একটা চকলেট হয় না, কিচ্ছু হয় না, 1 টাকার কোনো এখন বিনিময় মূল্য কিন্তু না, 1 টাকা ভিক্ষুক দিলেও নেয় না। তাহলে ডেলি যদি 1 টাকা করে নিই আমরা, এবং দেওয়ার সামর্থ্য, যারা মোবাইল ফোন পোষে তার প্রত্যেকের সামর্থ্য আছে, যদি নিই তাহলে এখান থেকে বছরে 7,500 কোটি টাকা আসে। এটা কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা। আপনি যেটা বললেন যে সিন ট্যাক্স বা হেলথ ট্যাক্স আমরা এখন বলে থাকি, টোবাকোর উপর যদি 10% এডিশনাল ট্যাক্স ইম্পোজ করা হয়, সেখান থেকে আরও 3,000-4,000 কোটি টাকা আসবে। এবং টোবাকোর যে ট্যাক্সটা জমা হচ্ছে, সেটা ট্যাক্সটা কিন্তু স্বাস্থ্যের জন্যই ব্যয় করতে পারে, সেটা কিন্তু সরকার সেটা করছে না। আমাদের এটা তো মোদ্দা কথা, পলিটিক্যাল উইল। আরও একটা হলো কথা বলছি যে যদি আপনি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দেন, এবং সেই নামেও তো আপনি ট্যাক্স নিতে পারেন, যে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ারের জন্যই আমি ট্যাক্স চাচ্ছি। এটা আমার ধারণা, তা পাবলিক যদি কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার পায়, দিতে রাজি থাকবে। জি স্যার, যেমন স্যার আমরা চিনির উপরে ভ্যাট দিচ্ছি, অন্যান্য জায়গায় ওই টাকাগুলো কিন্তু আনহেলদি যতগুলো জিনিস আছে সেগুলো টাকাগুলো কিন্তু সিনট্যাক্সে চলে আসতে পারে, কিন্তু ওই টাকাগুলো কিন্তু জমা হতে পারে। আমি বলছিলাম যে ইনোভেটিভ ফাইন্যান্সিং এর কথা আপনি যেটা বলছিলেন, সেটাতে কিন্তু আমরা আসতে পারি, এই সুযোগটা কিন্তু আছে। কিন্তু একটা দাবি কিন্তু হামিদ ভাই আপনার কাছ থেকে আসা দরকার, সেটা হলো যে মানে যে সমস্ত রাজনৈতিক দলের স্বাস্থ্য ম্যান্ডেট যত ভালো হবে,
তাদের ম্যানিফেস্টোতে স্বাস্থ্যের অবস্থান যত ভালো হবে, জনগণের উচিত হলো তাকেই ভোট দেওয়া। আপনি কি বলেন? ডেফিনেটলি এটা এটা ধরেন তো যে একটা ভোটের জন্য এটা 100% এটাই না, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? আপনি ধরেন ইউরোপে তো তার স্বাস্থ্য ব্যবস্থা কি করবে এটা না দিয়ে সে ভোটে যেতে পারবে না তো। এটা স্যার ঠিকই বলেছেন যে আমরা যেটা জানি যে উন্নত বিশ্বের নির্বাচনী যে ম্যানিফেস্টো বা তাদের যে প্রচার থাকে এবং প্রধান ক্যান্ডিডেটরা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যারা হয় তাদের বক্তব্যে এটা থাকে, এবং যখন তারা টেলিভিশনে বিতর্ক করে সেই বিতর্কের একটা বড় অংশ কিন্তু স্বাস্থ্য নিয়েই থাকে আর কি। হ্যাঁ, এখন কেন সেই দেশে স্বাস্থ্য নিয়ে থাকে সেটা আমাদের বুঝতে হবে, কারণ সেই দেশের জনগণ স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং স্বাস্থ্য রাষ্ট্রের কাছ থেকে চায়। সমস্যা হচ্ছে যে আমাদের জনগণ সেই জায়গায় স্তিমিত, আমরা সেই জায়গাটাতে চাই না। আমাদের ভোটিং ব্যবস্থা ভিন্ন। আমাদের ভোটিং ব্যবস্থা কাউকে একটা সিগারেট খাইলে তার ভোট কিনে নিতে পারে, কাউকে 2 কেজি চাল দিলে তার ভোট কিনে নিতে পারে। সো আমাদের জনগণকে ওই জায়গায় সচেতন হয়, এবং আমার মনে হয় যে এই প্রোগ্রামের মাধ্যমে যেটা বলেন এরকম যদি প্রোগ্রাম করা হয় জনগণ বুঝতে পারছে। কিন্তু কারণ আমরা যদি দেখি পরিসংখ্যানটা যে প্রতি 4টা পরিবারের একটা পরিবার বাংলাদেশে কিন্তু স্বাস্থ্যসেবা নিতে গিয়ে বিপর্যয়কর পরিস্থিতির শিকার হচ্ছে, এবং প্রতি 20টা পরিবারের একটা পরিবার কিন্তু দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে স্বাস্থ্যসেবা। এবং যে পরিবারে একটা ক্যান্সার বা কিডনি ডায়ালিসিস বা এরকম দুরারোগ্য রোগ আছে তার অবস্থাটা দেখেন, সে কিন্তু মধ্যবিত্ত থাকলেও কিন্তু সে উইদিন 2-3 ইয়ার্স কিন্তু সে নিম্নবিত্ত এবং দারিদ্র্যে পতিত হচ্ছে। এইরকম যখন অবস্থা তখন জনগণের পক্ষ থেকে অবশ্যই দাবি তোলা উচিত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ। হ্যালো ডাক্তার, এই নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান এবং অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, স্যার আমি আপনাকে একটা জায়গাতে যে আপনি যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে কাজ করেছিলেন এবং যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত অঙ্গীকার করেছিল, আমার যতখানি মনে আছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল যখন আমাদের সাথে স্বাস্থ্য সংস্কার কমিশন সভা করেছিল, এরপরে তারা সবাই কিন্তু একটি লিখিত বক্তব্য দিয়েছিলেন, প্রস্তাবনা দিয়েছিলেন, এবং পাশাপাশি সবাই কিন্তু প্রস্তাবের পরেও একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, এবং যেখানে তারা প্রায় বলেছিলেন যে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো তারা বাস্তবায়ন করবেন যতখানি এই সরকার করতে পারে। স্বাস্থ্য সংস্কার কমিশনে কি এমন প্রস্তাবনা ছিল যেগুলো জনস্বাস্থ্যের পরিবর্তন ঘটাতে পারে? মূল প্রস্তাবনাগুলো কি ছিল? এটা তো ডকুমেন্টটা তো অনেক বড় এবং সেটা ওয়েবসাইটেও আছে। তা আমি সংক্ষেপে বলতে পারি কয়েকটা জিনিস। সেটা হলো, 1 নম্বর হলো স্বাস্থ্য যে ব্যবস্থা, স্বাস্থ্য সেবা যে আছে এটা ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়া উচিত। অন্তত প্রত্যেক ডিভিশনের ডিসেন্ট্রালাইজ করতে পারে, এক জায়গায় কেন্দ্রিক হয়ে গেছে। দ্বিতীয় হলো যে আমাদের বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষিত তাতে সম্পূর্ণ ইউনিভার্সাল হেলথ কেয়ার দেওয়া সম্ভব নয়, এত ওইরকম ফাইন্যান্স নাই আমাদের। তবে প্রাইমারি হেলথ কেয়ার যেটা WHO ডেফিনেশনে আছে সেটা দিলে তো 98%-এর মতো হেলথ কেয়ার কাভার হয়ে যায়। এবং আমরা সেটাও বলছি সেটা শুড বি সিটিজেন্স রাইট অ্যান্ড গভর্নমেন্টস অব্লিগেশন, এবং এটা অ্যাচিভেবল টার্গেট, এটা করতে পারে। প্রয়োজনে এটা করার জন্য যে কিন্তু হেলথ লেভি নিতে হয় আলাদা একটু নেবে, তাও হতে পারে। তারপরে একটা হলো যে স্বাস্থ্যটা এটা একটা বর্তমান প্রশাসন ব্যবস্থায় আমাদের না এনে একটা স্বাস্থ্য কমিশনে আনবে, যেরকম জুডিশিয়াল হয়ে গেছে। নাহলে এখানে কিন্তু আমরা কথা কখনো বলিনি যে এটা মানে ক্লিনিক্যাল ডাক্তারদের আন্ডারই আনতে হবে, তা বলি। আর একটা বলেছি যে শিক্ষা যে আছে, স্বাস্থ্য শিক্ষা, এইটা বেসিক্যালি শিক্ষা তো, সুতরাং এটা ফুল টাইম লোক দরকার। বাইরে প্র্যাকটিস করে ফুল টাইম, বাকি সময় মাস্টারি করে দিয়ে হয় না তো। সুতরাং এটা ফুল টাইম জব এবং এটা নন ট্রান্সফারেবল জব, আন্ডার এডুকেশন হওয়া প্রয়োজন। এবং আমি এটাও বলতে পারি যে এই যে কথাগুলো আমরা বলছি তখনকার সময় বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানগুলো, পেশাজীবী সংগঠনগুলো এবং পলিটিক্যাল পার্টিগুলো সবাই কিন্তু এগ্রি করছে এটাতে।
শুধু তাই না, আমার মনে আছে যে অন্তত দুটো তো মনেই আছে আমার, যে বিএনপি তাদের পাবলিশ ডকুমেন্ট ছিল যে 5% বিএনপি স্থায়ী কমিটিতে আলাপ আলোচনা করেই এই প্রস্তাবনা দিয়েছিল। এবং আমরা যখন তাদের ইনভাইট করেছি, তারা নিজেরা আলাপ করে কনসেনসাসে তারা প্রেজেন্ট করছে, এবং জামাত ইসলামী এনসিপিও করেছিল। সুতরাং এটা তাদের ভিতরে আলাপ করে তারা এটা করেছে, এবং আমরা এটাও বলেছি যে এটা কিন্তু গোপনীয় থাকবে না, এটা কিন্তু পাবলিক ডকুমেন্ট হয়ে যায়। সুতরাং এটা ডকুমেন্টে আছে, তো আছে। এবং এটা তো ইমপ্লিমেন্ট করতে শুরু করা উচিত তো বটেই। উচিত। স্যার, আমি একটা পাল্টা কোশ্চেন করি নিয়ম ভেঙে। সেটা হলো যে রিপোর্ট তো অনেকদিন দিলেন, মে মাসের শেষের দিকে। কি মনে করছেন যে সরকারটা সেটা কি রিপোর্টটাকে আমলে নিয়ে কিছু বাস্তবায়ন করা শুরু করেছে, বা তাদের পরিকল্পনার আপনাদের সাথে কখনো কথা বলেছে? যে না, এটা তো করবে বলেছে পাবলিকলি, প্রধান উপদেষ্টা পাবলিকলি অ্যানাউন্স করেছেন যে খুবই ভালো প্র্যাকটিক্যাল রিপোর্ট হয়েছে, পাবলিকলি বলেছেন, এবং আমাদের সামনেই বলছে যাতে ইমপ্লিমেন্ট শুরু করে। এবং তারপর দিন প্রত্যেকটা পত্রিকাতে এবং টেলিভিশনে কিন্তু এটাই নিউজ হিসেবে আসছিল যে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা সত্যি, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আপনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে আমাদের কোনো আলাদা হয়েছে কিনা। তবে আশাবাদী যে বর্তমান সময় যদি নাও হয়ে থাকে, সামনের যেহেতু রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবেন 12 ফেব্রুয়ারি পরে, তারা নিশ্চয়ই এগুলোর ব্যাপারে উদ্যোগী হবে। একটু ভুল ছিল কিনা, কারণ রিপোর্টে কমিশনে যে কথাগুলো মানে কমিশন যেটা বলেছেন যে সংস্কারটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে তো সংস্কার করা সম্ভব না, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংস্কার করার কথা আপনারা বলেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই উদ্যোগটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নেওয়া উচিত ছিল না, বা একটা শক্তিশালী কমিটি হোক, ওটাই প্রস্তাবনা ছিল। কিন্তু ওটাই সংস্কার কমিশনের প্রস্তাব, কিন্তু ওইটাই ছিল যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করার কথা। আমরা তো প্রধান উপদেষ্টার কাছে জমা দিই, স্বাস্থ্য মন্ত্রণালয় তো জমা দেয়নি, স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হয় নাই, কিন্তু বাস্তবায়নের জন্য ওই প্রক্রিয়াটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা আমি আসলে জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না। এবং স্বাস্থ্য মন্ত্রী কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সেটাও মানে আমরা জানি না আর কি, যে সংস্কার কমিশনের যাই না। কিন্তু আপনার কাছে যেটা আমার প্রশ্ন, যে আমরা ভবিষ্যৎমুখী হতে চাই, যেহেতু আমাদের কাছে মনে হয় যে যারা খুব বেশি দিন হাতে নাই, 1 মাস মাত্র সময় আছে আমাদের হাতে, যে 1 মাসেরও কম, যে আগামী একটা নির্বাচন হতে যাচ্ছে। এই যে স্বাস্থ্যকর সংস্কার কমিশন কতগুলো প্রস্তাবনা করেছেন, এই জিনিসগুলো আমি কিন্তু আপনার কাছ থেকে সবসময় শুনেছি যে বাংলাদেশে একটা স্বাস্থ্য কমিশন হওয়া দরকার, স্বাস্থ্যটা অনেকটা জুডিশিয়াল সার্ভিসের মতো হওয়া দরকার। এগুলো ইমপ্লিমেন্ট করলে কী লাভ হবে? দেখুন, এখন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে, আমরা যদি দেখি যে স্বাস্থ্যের ব্যবস্থাপনাগুলো আমরা জানি, স্যার ভালো বলেছেন, আমাদের কয়েকটা স্ট্রিম এখানে আছে। একটা হচ্ছে যে মেডিকেল এডুকেশন, সেই মেডিকেল এডুকেশনে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে না। ওই যে অ্যাসিস্ট্যান্ট সার্জন, অ্যাসিস্ট্যান্ট ডেন্টাল সার্জন, ওখান থেকে এক পর্যায়ে গিয়ে হচ্ছে। এবং মেডিকেল কলেজের প্রবলেমগুলো বুঝতে পারছি আমরা, যে বেসিক সাবজেক্টে টিচার নাই, তা বেসিক সাবজেক্টে টিচার না থাকলে পড়াবেটাকে, কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। আপনি স্বাস্থ্য সেবার কথা যেটা বলেন, সেখানেও প্রবলেম। আবার যদি বলেন স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে, সেটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, এটা তো কোনো, এবং পাবলিক হেলথ যেটা আমরা বলি, সেখানেও তো কোনো ফোকাস নাই। মানে একটা ধারা থেকে নিয়োগ হয়ে তারপরে হচ্ছে যে তারা ছড়িয়ে পড়তেছে, এবং তাদের ভিতরে কোনো নয় মোটিভেশন, তাদের নাই ক্যারিয়ার প্রোগ্রেশনের কোনো রোড ম্যাপ। তো এইভাবে তো চলতে পারে না, নিশ্চয়ই আমাদের বিকল্প চিন্তা করা উচিত। এবং সেটা একটা বড় সংস্কার অবশ্যম্ভাবী, এটা করতেই হবে। তা না হলে এইভাবে জোড়াতালি দিয়ে কোনোভাবে থাইক্যভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এবং এই সেক্টরের ব্যাপকতা আমি প্রথমবার বলার চেষ্টা করেছি যে কতগুলো সেক্টর মিলেই কিন্তু এই সেক্টরটা, আপনি যদি জানেন শুধু মেডিকেল এডুকেশন। আপনি একটু বলি তাহলে, কিন্তু আপনি কি চান যে রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে এটা বলা উচিত যে স্বাস্থ্য খাতে তারা সংস্কার করবে? এই কথাটা কিন্তু তাদের ম্যানিফেস্টো আসতে হবে। স্বাস্থ্য খাতে যে কি করতে হবে বা কি চায়, এটা ম্যানিফেস্টোতে তো থাকতেই হবে। এবং যেটা ম্যানিফেস্টোর মতো করেছিল বিএনপি, জামাত, সেখানে ছিল তো সেটাই ম্যানিফেস্টো তো থাকতে হবে। ম্যানিফেস্টো না থাকলে তো ওইটাকে বাস্তবায়ন করার যে তাড়াহুড়োটা, সেটা তো থাকবে না। আমাদের দেশে আমরা দেখি যে ম্যানিফেস্টো তো যেটা থাকে, সেগুলো নির্বাচনের পরে আর ম্যানিফেস্টোর কোনো খবর থাকে না। অনেক সুন্দর সুন্দর কথামালা আগেও ছিল স্বাস্থ্য নিয়ে বা অন্য কিছু নিয়ে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি।
কিন্তু আমরা দুটোই চাই, যেটা ম্যানিফেস্টোতে তো সঠিকভাবে উপস্থাপন করা হোক, কারণ সঠিকভাবে উপস্থাপন না করলে কিন্তু সেটা বাস্তবায়নে তারা থাকবে না, এবং পরবর্তীতেও সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজনৈতিক দল তাদের ইতিমধ্যে তাদের যে প্রধান নেতারা আছে তারা কিন্তু কিছু কথাবার্তা বলছেন, কিন্তু সেই জায়গাগুলোতে যথেষ্ট নয়, সেই জায়গাগুলোতে আরো সুস্পষ্ট হওয়া দরকার। আমি যদি বলি যে আমি একটা কার্ড দিব, একটা ফ্যামিলি কার্ড দিব, কিন্তু সেই ফ্যামিলি কার্ডে কি থাকবে, তার সিলিংটা কত হবে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে, এই রোডম্যাপগুলো অন্তত হেলথ কার্ডের ইস্যুটাও আসতে পারে। হ্যাঁ সেটা থাকতে হবে। হ্যালো ডাক্তার, নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তারে। আজকের আলোচনার বিষয় স্বাস্থ্য রাজনীতি। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডক্টর এ কে আজাদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতির ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। স্যার, আপনি আমাদের হাতে সময় খুবই কম, আমরা অল্প সময় আছি। যেটা বলছিলাম সেটাই বলি যে আমি মনে করি যে জনগণকে সচেতন করা এটা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এবং সৈয়দ আকরাম হোসেন, আপনি যে এই প্রোগ্রামটা করছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যে এরকম প্রোগ্রাম করে আমাদের মানুষের মধ্যে সচেতন করতে হবে। যে একটা পুরানো কথা আছে না, না কানলে মায়ের দুধ দেয় না, কথার কথা বলছি, সেটা পাবলিকের ডিমান্ড করতে হবে যে এই সচেতনতা সৃষ্টি করতে হবে, চাইতে হবে এবং বলতে হবে। কারণ আশা করি যে স্যার, মানে হামিদ ভাই যদিও বলছেন নিরাশার কথা অতীতের অভিজ্ঞতা থেকে, জুলাই 24-এর পর যেহেতু বাংলাদেশে একটি সামগ্রিক পরিবর্তন হয়েছে, আমরা প্রত্যাশা করতেই পারি যে আগামীবার যারা সরকারে রাষ্ট্রের ক্ষমতা যাবেন তারা যেন এই বিষয়টাকে এখনই ওন করেন, স্বাস্থ্যকে ওন করেন। স্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? দেখুন, স্বাস্থ্য আমি আপনার কাছে যেটা আমার প্রশ্ন, যে জনগণের স্বাস্থ্য ভালো থাকলে রাষ্ট্রের কি লাভ? দেখুন, আমরা যদি দেখি যে এই পয়েন্টটা, হ্যাঁ আমি এটাই বলার চেষ্টা করছি, আমাদের হিউম্যান ক্যাপিটাল যেটা বলি, মানব সম্পদ, এটিকে স্বাস্থ্যকে বাদ দিয়ে মানব সম্পদ হতে পারে? মানে আমার তো আগে আমার শরীরটা, আমার মনটা, এই দুই মিলেই স্বাস্থ্য। শরীর এবং মন এই দুটো মিলেই স্বাস্থ্য। তাহলে আমাকে শরীর ভালো রাখতে হবে, মন ভালো রাখতে হবে। তাহলে সেই শরীর এবং মন ভালো রাখার জন্য আমার সামাজিক পরিবেশটাও ভালো রাখতে হয়। তার মানে আমাকে হিউম্যান ক্যাপিটালের প্রধান অংশ যেটা, সেটা হলো স্বাস্থ্য। তারপরে আসে এডুকেশন এবং স্কিল, এই তিন মিলে। হ্যাঁ, তাহলে স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। আমরা যদি অর্থনীতির সাথে আমি ওখানে আসছি, দেন আসে প্রোডাক্টিভিটি। আমরা যে লেবার প্রোডাক্টিভিটি, আমি যে কাজ করব, আমি যে কতটুকু আমি প্রোডাক্টিভ হব, সেটা লেখাপড়ার প্রোডাক্টিভিটি হোক, সেটা চাকরির প্রোডাক্টিভিটি হোক, সেটা এগ্রিকালচার প্রোডাক্টিভিটি হোক বা কলকারখানা প্রোডাক্টিভিটি হোক, এটার সাথে অর্থনৈতিক সম্পর্ক। আমাদের লেবাররা দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি কম প্রোডাক্টিভ দেন, যে সমস্ত জায়গায় স্বাস্থ্য ভালো আছে তাদের লেবারদের তুলনায় অল্প কাজ করে আমরা হাঁপিয়ে উঠি, কারণ আমাদের স্বাস্থ্য ভালো না, প্রোডাক্টিভিটি কম। সেখানে যারা বেশি কাজ করতে পারে, অন্যান্য দেশে যারা কঠোর পরিশ্রম করতে পারে তাহলে তাদের স্বাস্থ্যের সাথে এখানে সম্পর্ক। আমরা যদি বলি যে দারিদ্র নিরসনের সাথে স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে, এটা ইকোনমিক্সের সম্পর্ক। আমরা যদি বলি টেকসই উন্নয়ন, তাহলে স্বাস্থ্য ছাড়া কি টেকসই উন্নয়ন হবে? তার মানে এই চারটা পরিমণ্ডলে আমরা যদি চিন্তা করি যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তারপরে প্রোডাক্টিভিটি, তারপরে দরিদ্র বিমোচন এবং যদি টেকসই উন্নয়ন, এইগুলোই তো ডেভেলপমেন্টের ফেনোমেনা। এটাই তো একটা রাষ্ট্রের বা জাতির চাওয়া। তাহলে সব জায়গাতে কিন্তু সেই জায়গায় স্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। তাহলে স্বাস্থ্যকে উন্নয়ন ছাড়া কোনোভাবে সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো ধরনের উন্নতি কিন্তু দেশের পক্ষে সম্ভব না। এবং আমরা যদি ওখানেই কনসিডারটা করি যে আমরা এই যে ধরেন যে আমাদের প্রতি বছর যে এই যে প্রচুর মানুষ যে দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে, স্বাস্থ্যের জন্য প্রায় 5% মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যায়, প্রায় 25% মানুষ আমাদের বিপর্যয়মূলক ব্যয় ফেস করে। এবং আমরা জাতিগতভাবে দেখেন যে সেটা হচ্ছে যে আমাদের মতো অসুখ বিসুখ এবং এরকম ভগ্ন স্বাস্থ্য কিন্তু পৃথিবীর অন্য জাতির ক্ষেত্রে নাই। এটা কিন্তু আমাদের ইকোনমিকে সাংঘাতিক ধরনের কিন্তু এফেক্ট করে থাকে। এবং স্বাস্থ্যকে সেই জন্যই ডেভেলপমেন্ট ফেনোমেনা হিসেবে চিন্তা করতে হয়। একটা রাষ্ট্র যদি স্বাস্থ্যকে শুধু খরচ, এটা একটা সামাজিক খাত, আমি কিছু খরচ করলাম, বাজেট দিলাম, এটা খরচের খাত না, আসলে এটা উন্নয়ন ধারণা। মানে স্বাস্থ্যকে উন্নয়ন ধারণাতে না আনতে পারলে স্বাস্থ্য তো ভালো হবে না এবং দেশও উন্নয়ন হবে না। অনেক ধন্যবাদ স্যার। আমি একটা জিনিস একটু দেখেছি স্যার, আমি একটু বলি সোজা কথা স্যার, সেটা হলো একটা দেশের প্রধান সম্পদ হচ্ছে মানব সম্পদ।
তো তার স্বাস্থ্য ভালো না থাকলে মানব সম্পদ ভালো হলো কি? এক্স্যাক্টলি স্যার। স্যার আমরা একটা দেখেছি যে একটি রাজনৈতিক দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি স্বাস্থ্য বিষয়ক কিছু তথ্য আমরা পেয়েছি। ওখানে আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধ করার ব্যাপারে প্রথম যেটা বলা হয়েছে সেটা হলো স্বাস্থ্য খাতে দুর্নীতি করতে হবে। এই ব্যাপারে স্যার আপনার মত কি, যে স্বাস্থ্য খাতে মানে পুরো বিষয়টার মধ্যে সবার আগে দুর্নীতিকে কেন গুরুত্ব দেওয়া হলো? ও দেখুন, দুর্নীতি স্বাস্থ্য খাতে, দুর্নীতি তো খালি স্বাস্থ্য খাতে আছে তা তো না, সব কিন্তু খাতেই তো এই দুর্নীতি আছে। বাংলা জাতীয়তাবাদী কিন্তু দলের যে স্বাস্থ্য বিষয়ক যেহেতু- এটা দেখলাম, সেটাতে স্যার স্বাস্থ্যটা স্বাস্থ্য খাতে বেশি যেহেতু- গুরুত্ব, দুর্নীতিকে সবার আগে গুরুত্ব দেওয়া না হচ্ছে। বলছি, যেহেতু স্বাস্থ্যটা প্রত্যেক লোকই এফেক্টেড হয়, তাই সে দেখতে পায় আর কি, কথা বলছেন। তা নাহলে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আছে অন্য খাতে নাই তা তো না এক হয়। তবে আমরা যদি স্বাস্থ্য নীতি ঠিক করতে চাই, ঠিক মতো করতে চাই, দুর্নীতি তো রোধ করতেই হবে। দুর্নীতি তো পৃথিবীতে 100 ভাগ দুর্নীতি তো আর প্রিভেন্ট করতে পারেনি কেউ, কিন্তু যত কমাতে পারেন। আপনার কি মত? লোক দেখেন যে স্বাস্থ্য খাতে টোটাল চেইন অফ কমান্ড নাই। স্বাস্থ্য খাতে দেখেন যে একদম যদি সেক্রেটারিয়েট থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত দেখি চেইন অফ কমান্ডের প্রচণ্ড রকম অভাব আছে। দুর্নীতির প্রধান একটা কারণ। দ্বিতীয় যেটা, স্বাস্থ্য খাতের বিস্তৃতি অনেক বেশি, অনেক মানুষ স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্ট। দেখেন যে রোডস অ্যান্ড হাইওয়েতে কয়জন মানুষ সংশ্লিষ্ট, এখানে প্রকিউরমেন্ট থেকে শুরু করে, মেডিসিন থেকে প্রকিউরমেন্ট, ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট থেকে শুরু করে, কেনাকাটার থেকে শুরু করে নানা রকমের জায়গায় কিন্তু এই ইনভলভমেন্ট আছে, ব্যাপকতা তো অনেক, রাইট? তাহলে সেই জায়গার জন্য যে স্ট্রিক্ট নিয়মকানুন এবং শুধু নিয়মকানুন না, ফ্লেক্সিবিলিটিও থাকতে হবে। ফ্লেক্সিবিলিটি থাকার দরকার, সেটা কিন্তু নাই। এবং ঐতিহাসিকভাবেই আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই স্বাস্থ্যে কিন্তু সিন্ডিকেট চক্রটা বেশি জমজমাট। এটার মূল কারণ সেটা হলো যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে, আমাদের হাতে সময়, হ্যাঁ এই শেখ বলছে, তৃতীয় শ্রেণীর কর্মচারীরাই কিন্তু এই সিন্ডিকেট চক্রের মূল হোতা। তাদের যেহেতু পোস্টিং ট্রান্সফার হয় না, তাহলে তারা জেকে বসে ওখান থেকে শুরু হয়, যেন ওদেরকে পোস্টিং ট্রান্সফার দরকার। আপনাকে ধন্যবাদ। আসলে স্যার আমাদের হাতে সময় একেবারেই কম। আমি বিএনপি অন্যান্যদের দলের থেকে সুস্বাস্থ্যের ঘটনার কোনো প্রস্তাবনা এখন পর্যন্ত আমরা দেখিনি, মানে প্রিন্টেড দেখিনি। বিএনপির ক্ষেত্রে কতগুলো তারা কথা বলেছে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, যেটা স্বাস্থ্যকর্মীর অভাব আছে। আরেকটা বলেছে মহানগর ও জেলা শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলেছে। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা আপনি যেটা বলেছেন সেটার কথা বলেছে। নারী, শিশু, বয়স্ক সবার কাছে এগুলো পৌঁছানো, চিকিৎসা সেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, প্রাণঘাতী রোগের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কথা বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি সেবা, যেমন যে সমস্ত জটিল রোগ আছে, ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস, কিডনি ট্রান্সপ্লান্ট, অন্যান্য রোগগুলো যেগুলো নন কমিউনিটি ডিজিজ, এবং ওষুধ ও ভ্যাকসিনের কথা বলা হয়েছে। মশাবাহিত বিভিন্ন রোগের কথা বলেছে, এবং স্বাস্থ্য খরচ মেটাতে আর সর্বশান্ত নয়, মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য চেষ্টা করা। এই যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর মধ্যে মানে বিএনপি যেই প্রস্তাবনাগুলোকে আমাদেরকে দিয়েছিল সেই প্রস্তাবনার সাথে কি মিল আছে স্যার? হ্যাঁ, তা তো বটেই। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন যে তারা যে প্রস্তাবনা দিয়েছে, কিন্তু এইখানে কিন্তু স্যার বিএনপির যদিও মূল 31 দফার মধ্যে হয়তো আছে বা চিন্তা আছে কিনা যে 5% জিডিপির হবে, কিন্তু এখানে কিন্তু ঠিক আমি দেখতে পাচ্ছি না স্যার 5%-এর কথাটা। বাজেটে যখন বলছে তখন ওখানে বিস্তারিত হয়তো বলা হবে। আচ্ছা, এখানে একটা কথা হলো যে এখন বর্তমান স্বাস্থ্য, আমি আধা মিনিট নেব না, এখন যেভাবে জিনিসটা ইমপ্লিমেন্টেড হয়, এটা তো সুপারভিশনের অভাব আছে। তো এটা ডিসেন্ট্রালাইজ না করলে, তা না হলে এটা তো ওই সুপারভাইজ করে আনতে পারবে না। এই সেবাগুলো যেটা বলেছে, এগুলো যদি দিতেও পারে সেটা অনেক, কিন্তু এটা দেওয়ার জন্য সিস্টেমে যে রিফর্ম লাগবে সেই কথাটা বলে নাই। সো মদ্দা কথাটা যদি না থাকে, তাহলে এই কথাগুলো বাস্তবায়ন করা কিন্তু চ্যালেঞ্জ হবে এবং কথা রাখাটা ডিফিকাল্ট হবে। সেই জন্য ওই সাথে বলা দরকার সেটা হলো এইগুলো করার জন্য যে পরিবর্তনগুলো দরকার, সংস্কার আমরা যেটা বলছি, সেই সংস্কারগুলো আমরা করব। না, অনেক ধন্যবাদ। তার মানে এই প্রস্তাবনার মধ্যে সংস্কারের বিষয়টা পরিষ্কারভাবে আসা দরকার বলে আপনি মনে করেন? ডেফিনেটলি। না, হামিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। হ্যালো ডাক্তারে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।